সুতরাং মতামত মতামত, কিন্তু আমরা মতামতকে এখন বানিয়ে ফেলেছি, বাধ্যবাধকতার পর্যায়ে নিয়ে গেছি। এই জন্যই এই সমস্যা দেখা দিচ্ছে। এই জন্য মতামত এই সরকারের মূল বিষয় নয়। এই সরকারের মূল বিষয় জনগণ, এই সরকারের মূল বিষয় সার্বভৌম ক্ষমতা। আপনারা দেখবেন বাংলাদেশের যে প্রধান বিচারপতি নিয়োগ হয়েছেন, বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা নিয়োগ হয়েছেন, তাদের নিয়োগপত্রের মধ্যে খুঁজে দেখবেন কোথাও 106-এর কোনো রেফারেন্স কেউ দেয় নাই। ফলে বর্তমান সরকার ইজ এ লেজিটিমেট গভর্নমেন্ট। এটি একটি বৈধ সরকার এবং বৈধতার ভিত্তি হলো জনগণের ইচ্ছা, জনগণের অভিপ্রায়, জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ। এই ধরনের সরকার পৃথিবীতে যেখানে গঠিত হয়েছে সেই সমস্ত জায়গায় অত্যন্ত শক্তিশালী সরকার গঠিত হয়েছে। এই জন্যই তারা সংস্কার করতে পারছে, এই জন্যই তারা বিচার করতে পারছে, এই জন্যই তারা নির্বাচনের আয়োজন করছে। একটি রিট আবেদনের বিরুদ্ধে করা লিভ পিটিশনের শুনানি চলছে। এর মধ্যে আমরা ইন্টারভেনার হিসেবে অংশগ্রহণ করেছি। আমরা আমাদের নিবেদনে বলেছি যে বর্তমান সরকার জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার, যাকে ইংরেজিতে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে গঠিত সরকার। এর বাংলা হলো গাঠনিক ক্ষমতা প্রয়োগ করে সরকার গঠিত হয়েছে। অর্থাৎ 5 তারিখে যে অভ্যুত্থান হয়েছে, 6 তারিখ 7 তারিখে কোনো সরকার ছিল না, 8 তারিখে যে সরকার গঠিত হয়েছে এটি জনগণের ক্ষমতা এক্সারসাইজ করে এই সরকার গঠন করা হয়েছে। এবং এই সরকারের 3টা ম্যান্ডেট, একটা বিচার, একটা সংস্কার আর একটা নির্বাচন, এবং এরই আলোকে সরকার পরিচালিত হচ্ছে। গণ অভ্যুত্থানের গঠিত সরকার জগতে আরও বিভিন্ন সময় হয়েছে। আমরা 3টা উদাহরণ দিয়েছি, একটা ফিলিপাইন, একটা গ্রানাডা আর একটা লেসোথো। আজকে যে প্রশ্ন উত্থাপন হয়েছিল, একই প্রশ্ন উত্থাপিত হয়েছিল ফিলিপাইনের সুপ্রিম কোর্টে, গ্রানাডার সুপ্রিম কোর্টে এবং লেসোথোর সুপ্রিম কোর্টে। সেখানে সুপ্রিম কোর্টগুলো উত্তর দিয়েছেন যে এই রকম অভ্যুত্থানের ফলশ্রুতিতে যে সরকার গঠিত হয় এটি মূলত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে গঠিত সরকার হয়, এবং সেই সরকারের বৈধতা আদালতের মতামতের উপর নির্ভর করে না। 106 অনুচ্ছেদ অনুযায়ী যে অপিনিয়ন নেওয়া হয়েছে আমাদের বিবেচনায় এটির কোনো প্রয়োজন ছিল না। এটি একটি ইংরেজিতে বলে রিডান্ডেন্ট কাজ করেছে। 106 নিলেও কোনো অসুবিধা নাই, 106 না নিলেও কোনো অসুবিধা নেই। 106-এর উপর এই সরকারের বৈধতা নির্ভরশীল নয়। এই সরকারের বৈধতা নির্ভরশীল হলো বাংলাদেশের জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে, এবং এটাই একটা সরকারের সবচাইতে বড় লেজিটিমেসি। কেউ যদি বলে এই সরকার কিসের উপর দাঁড়িয়ে আছে, এই সরকার দাঁড়িয়ে আছে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশের উপরে। এবং সারা দুনিয়ায় আমরা রিসার্চ করে দেখিয়েছি, সারা দুনিয়ার কোথাও গণ অভ্যুত্থান হওয়ার পরে সরকার গঠনের জন্য আদালতের কাছে আসা হয় না, জনগণ নিজেরাই সরকার গঠন করেন। এখানেও তাই হয়েছে, সকলে মিলে কনসেনসাসের ভিত্তিতে সরকার গঠিত হয়েছে। এখানে আদালতের মতামতের পক্ষে বিপক্ষের কোনো প্রশ্ন জড়িত নেই। কারণ আপনারা দেখবেন বাংলাদেশের যে প্রধান বিচারপতি নিয়োগ হয়েছেন, বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা নিয়োগ হয়েছেন, তাদের নিয়োগপত্রের মধ্যে খুঁজে দেখবেন কোথাও 106-এর কোনো রেফারেন্স কেউ দেয় নাই। ফলে বর্তমান সরকার ইজ এ লেজিটিমেট গভর্নমেন্ট। এটি একটি বৈধ সরকার এবং বৈধতার ভিত্তি হলো জনগণের ইচ্ছা, জনগণের অভিপ্রায়, জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ। এই ধরনের সরকার পৃথিবীতে যেখানে গঠিত হয়েছে সেই সমস্ত জায়গায় অত্যন্ত শক্তিশালী সরকার গঠিত হয়েছে। এই জন্যই তারা সংস্কার করতে পারছে, এই জন্যই তারা বিচার করতে পারছে, এই জন্যই তারা নির্বাচনের আয়োজন করতে পারছে। এই কথাই আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি। আপনি পাশাপাশি বলেছেন যে কাগজপত্রে আছে 106-এর রেফারেন্স নেওয়া হয়েছে, এই রেকর্ড সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে নিশ্চয়ই আছে, এবং আমাদের সামনে যে অপিনিয়নটা এসেছে এটা নিশ্চয়ই রাষ্ট্রপক্ষ আগামীকালকে উপস্থাপন করবে। আমরাও দেখেছি, প্রাথমিকভাবে আমরা স্যাটিসফাইড যে নেওয়া হয়েছে, কিন্তু তখনকার যে সিচুয়েশন ছিল এই সিচুয়েশনের আলোকে নিয়েছেন।
নেওয়া না নেওয়ার প্রশ্ন না, আমরা বলছি যদি নাও নিতেন তাও সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নাই। 106-এর বাইরে গিয়েও এই সরকারের বৈধতা হলো জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ। এটাই সবচাইতে সঠিক এবং সবচাইতে গভীর বৈধতার প্রশ্নের সমাধান। আপনি উদাহরণ হিসেবে বলেছিলেন যে সুপ্রিম কোর্টের যে পৃথক সচিবালয় অধ্যাদেশ যে 2025 এগুলো সহ এই যে পিআর পদ্ধতির আলোচনা সার্বিক যেই নতুন যেই বাংলাদেশের যে বন্দোবস্তের চিন্তা ভাবনা সেগুলো আসে না যদি 106-এর বিষয়টা আসে। হ্যাঁ, আপনারা দেখবেন জুলাই চার্টার হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের পরে জুলাই চার্টার প্রণীত হয়েছে, স্বাক্ষর করা হয়েছে, এটি আবার গণভোটে যাচ্ছে, একটি আদেশ হয়েছে। তো এই সমস্ত আদেশকে 106 দিয়ে দিতে পারবেন? এই সমস্ত আদেশ তো দিতে হবে জনগণের গাঠনিক পাওয়ার বলে, এবং এইটাই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হতে যাচ্ছে, এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষ হবে, নিম্নকক্ষ হবে, এটি তো বর্তমান সংবিধানের পার্ট না। কি করে করবেন আপনি? এটি শুধুমাত্র জাস্টিফিকেশন হলো জনগণ তার সার্বভৌম ক্ষমতার এক্সারসাইজ করতে যাচ্ছে। এই জন্য যে আদেশটা জারি হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025, এর শুরুতে দেখবেন লেখা আছে যে জনগণের সার্বভৌম ক্ষমতার ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে এই আদেশ জারি করা হলো। শিশির ভাই, তাহলে অন্যান্য যে সাংবিধানিক ইস্যুগুলো আছে 106-এর যদি দরকার না হয় তাহলে অন্যান্য সাংবিধানিক যে বাধ্যবাধকতা সেগুলো তো মানার দরকার নেই। সরকার চাইলে তো এখন একটা যে কোনো বিষয়ে অবস্থান নিতে পারে, অধ্যাদেশ দিতে পারে, মানে যা ইচ্ছা তাই করতে পারে। তো তাইলে এই বড় অভ্যুত্থানের অভিপ্রায় নিয়ে একটা ভুল হচ্ছে, আপনাদের অনেকেরই ভুল হচ্ছে যে 106 আসলে কি এই সম্পর্কেই ধারণার ভুল হচ্ছে। 106 কোনো আদেশ বা নিষেধ না, 106 হলো একটা মতামত। মতামতের আইনগত কোনো বাধ্যবাধকতা নাই। বাংলাদেশ সহ ভারত, পাকিস্তানে যে সমস্ত ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার চেষ্টা করা হয়েছে অতীতে, এর সব জাজমেন্টগুলোতে বলা হয়েছে যে এই মতামতের কোনো বাধ্যবাধকতা নেই। এই মতামত সুপ্রিম কোর্টের কাছে চাইলেই দিতে হবে, এরও কোনো বাধ্যবাধকতা নেই। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে বেশ কয়েকটা জাজমেন্ট আছে যেখানে মতামত চেয়েছেন রাষ্ট্রপতি, সেখানে সুপ্রিম কোর্ট বলেছে আমরা এই ব্যাপারে মতামত দিতে প্রস্তুত নই। সুতরাং মতামত ইজ এ মতামত, কিন্তু আমরা মতামতকে এখন বানিয়ে ফেলেছি, বাধ্যবাধকতার পর্যায়ে নিয়ে গিয়েছি। এই জন্যই এই সমস্যা দেখা দিচ্ছে। এই জন্য মতামত এই সরকারের মূল বিষয় নয়। এই সরকারের মূল বিষয় জনগণ, এই সরকারের মূল বিষয় সার্বভৌম ক্ষমতা। এইটাই সবচাইতে বেশি বাস্তব সত্য কথা। না, পার্সোনাল প্রশ্নের বিষয় তো এটা না। না না, আপনার শোনার দরকার। এই মামলার মেইন মেরিট হচ্ছে যে 106-এর ভ্যালিডেশন। এই বিষয়ে আপনাদের বলেছি তো আমরা বলছি 106-এর একটা, আগেও বলেছি 106-এর একটা কপি তো আমাদের সামনে এসেছে। নিশ্চয়ই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে এখানে একটা ফাইল সংরক্ষিত আছে। আগামীকালকে রাষ্ট্রপক্ষ তার বক্তব্য উপস্থাপন করার সময় এই ব্যাপারে বক্তব্য রাখবেন। যেহেতু এটা একটা রেকর্ড, এই রেকর্ডটা দেখাবেন। যতটুকু আমরা দেখেছি, আমাদের কাছে যে কপিটা এসেছে সেই কপি অনুযায়ী তখনকার সিচুয়েশনে যেটি উপস্থাপন করা হয়েছে সেটি তো সকলের কাছেই ক্লিয়ার হয়েছে। তো স্বাক্ষর হয়েছে, সাবমিট করা হয়েছে, রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। তো সেই রেকর্ডটা সরকারেই সরাসরি আদালতের সামনে উপস্থাপন করতে পারবেন। আমরা মনে করি ফর্মালিটি মেনটেন করা হয়েছে, কিন্তু এই ফর্মালিটি যদি মেনটেন নাও করতো, 106 যদি নাও নেওয়া হতো, তাও সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করার সুযোগ গণ অভ্যুত্থানের পরে নাই। মতামতের প্রশ্ন তো বৈধতা না। আপনি নিজেই বলছেন এটা মতামত, তো মতামত আবার বৈধ অবৈধর কি আছে? আপনি আমাকে জিজ্ঞাসা করলেন একটা প্রশ্ন, আমি বললাম এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন, অথবা এইভাবে করতে পারেন না। আইনগত মতামত আইনজীবীদের জিজ্ঞাসা করেন না? নিশ্চয়ই আইনজীবীদের আইনগত মতামত জিজ্ঞাসা করেন। মতামতকে কখনো বাধ্যকর করা যাবে না। মতামত জানা এবং না জানা পুরোটাই নির্ভর করবে যে মতামত চাচ্ছেন আর যারা মতামত দিচ্ছেন তাদের পারস্পরিক আলোচনার বিষয়। তবে সুপ্রিম কোর্ট বলেছেন যে এটার গুরুত্ব দেওয়া উচিত, এতটুকুই কথা। আরেকটা বিষয় যে
হ্যাঁ, গণভোটের প্রয়োজনীয়তা এসেছে এই জন্য যে সংস্কার প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়েছে সেগুলি বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করা হচ্ছে এই জন্য যেন জনগণের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে এটি শক্তিশালী ফাউন্ডেশনের উপর দাঁড়াইতে পারে। যেহেতু এটা সাংবিধানিক সংস্কার, এটি কিন্তু নর্মাল অর্ডিন্যান্স না। যে আদেশটা জারি করা হয়েছে এই আদেশের বিষয়বস্তুকে গণভোটে পাঠানো হচ্ছে। সাধারণত আমাদের বর্তমান সংবিধানে গণভোটের ব্যবস্থা নাই। গণভোটের ব্যবস্থা 15th অ্যামেন্ডমেন্টের আগে ছিল, 15 অ্যামেন্ডমেন্টের পরে রেস্টোর হয়েছে, কিন্তু সংবিধানে এখনও যুক্ত হয় নাই। তাহলে দেখবেন এখন যে গণভোটটা আয়োজন করা হচ্ছে এটি কিসের গণভোট? এইটাও জনগণের সার্বভৌম ক্ষমতা ব্যবহার করে জনগণের মতামত নেওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট। এটাই আদেশের শুরুতে বলেছেন যে আমরা সংবিধানে গণভোটের ব্যবস্থা না থাকা সত্ত্বেও, সংবিধানের গণভোট কাকে বলে? সাংবিধানিক গণভোট বলে একটা পার্লামেন্টে বিল হবে, বিলটি আলোচনা হবে, আলোচনা হলে গণভোটে যাবে, গণভোটে পাশ হবে, পাশ হলে পরে রাষ্ট্রপতি তাতে মতামত দায়ের করবেন। এটা হলো সাংবিধানিকভাবে প্রসেস। আর এখন যে গণভোটের আয়োজন করা হয়েছে এটা হলো সংস্কার প্রস্তাবটা গৃহীত হবে কি না, জনগণ কি মনে করে, এইটার পক্ষে বিপক্ষে মতামত চাওয়া হচ্ছে। এটা একটা ডাবল ব্যালেন্সিং চেক ক্রিয়েট করা হচ্ছে। যেহেতু সাংবিধানিক পরিবর্তন, সরকারের সরাসরি এখতিয়ার আছে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, আর্টিকেল 93 অফ দ্য কনস্টিটিউশন। সেটার জন্য তো গণভোটের প্রয়োজন হচ্ছে না, কেউ গণভোটে দিচ্ছেন না। কিন্তু যেখানে এগুলো কনস্টিটিউশনাল সংস্কারের প্রয়োজন হচ্ছে সেটাই জনগণকে জিজ্ঞাসা করা হচ্ছে।